থ্যাংক ইউ। তো আমরা আজকে হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস এটা শুরু করতে যাচ্ছি। এর আগে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে পড়েছিলাম তোমার সাবএকিউট এবং একিউট অস্টিওমাইলাইটিস এর কিছু অংশ। তো আজকে অস্টিওমাইলাইটিস এর যে সিকুয়েলি অর্থাৎ একিউট অস্টিওমাইলাইটিস অথবা সাবএকিউট, মেইনলি একিউট অস্টিওমাইলাইটিস, এটা যদি আমাদের কোনো কারণে ট্রিটমেন্টে ঝামেলা হয়, আমরা ট্রিটমেন্ট ফেল করি, তো acute osteomyelitis থেকে it may turn to chronic osteomyelitis. মাসকুলোস্কেলেটাল সিস্টেমের যে ইনফেকশন, সেই ইনফেকশনে ক্রনিক অস্টিওমাইলাইটিস এইটা একটা খারাপ জিনিস, এটার কমপ্লিকেশন অনেক বেশি এবং এটার চিকিৎসাটাও অনেকটা কঠিন। তো আমাদের চেষ্টা থাকবে রোগী যাতে ক্রনিক অস্টিওমাইলাইটিসে যেতে না পারে, ট্রিটমেন্টটা আর্লি শুরু করে দেয়া। তো তারপরেও কিছু পেশেন্ট লেট প্রেজেন্ট করে আমাদের কাছে, অথবা ট্রিটমেন্ট ইনএডিকুয়েট হয়, অথবা পেশেন্ট আমাদের অ্যাডভাইস ঠিক মতো ফলো করে না। তো এতে কিছু কিছু পেশেন্ট আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস হিসেবে পাই। Actually, chronic osteomyelitis is commonly the consequence of failure to eradicate acute hematogenous osteomyelitis. এটা মাস থেকে বছর, মানে কয়েক মাস কয়েক বছর এরকম সময় ধরে মানে থাকতে পারে রোগ হিসেবে। এবং এই ক্রনিক অস্টিওমাইলাইটিস এর হলমার্ক একটা জিনিস আছে, সেটা আমরা রেডিওলজিক্যালি এক্সরেতে ডেড বোন পাই, যেটাকে বলে সিকুয়েস্ট্রাম। তো ডেড পিস অফ বোন, দ্যাট ইজ সিকুয়েস্ট্রাম, এটা সারাউন্ডেড থাকে বাই এ রিয়েক্টিভ নিউ বোন, সেটাকে বলে ইনভলুক্রাম। সো ওয়ান ইজ সিকুয়েস্ট্রাম, অ্যানাদার ইজ ইনভলুক্রাম। এই দুইটা জিনিস খুব স্ট্রংলি আমাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, এই ক্রনিক অস্টিওমাইলাইটিস এর ক্ষেত্রে এই টার্ম দুইটা, সিকুয়েস্ট্রাম এবং ইনভলুক্রাম, এই দুইটা খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমাদের রেডিওলজিক্যালি অর্থাৎ এক্সরেতে ক্রনিক অস্টিওমাইলাইটিস দেখা গেলে সিকুয়েস্ট্রামটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ইনভলুক্রামটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। কখনো কখনো স্পেসিমেন হিসেবে এই সিকুয়েস্ট্রাম থাকে, তো এইটা থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে। রিগার্ডিং দ্য কজেটিভ অর্গানিজম, তো ওই আগের মতোই অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসে আমরা যেই পজিটিভ অর্গানিজমগুলোর কথা বলেছি, মোরলেস ক্রনিক অস্টিওমাইলাইটিসেও সেইগুলাই, যেরকম স্টেফাইলোককাস অরিয়াস, ই কলাই, স্ট্রেপ্টোকক্কাস, প্রোটিয়াস, সিউডোমোনাস, ঠিক আছে। আর ইপিডার্মিডিস যেটা আছে, স্ট্যাফ ইপিডার্মিডিস, সেইটা ফরেন ইমপ্লান্ট, আমরা অর্থোপেডিক সার্জারিতে কখনো কখনো অপারেশন করি, এই অপারেশন গুলাতে ইমপ্লান্ট ব্যবহার করি। সেই ইমপ্লান্ট গুলাতে তোমার কখনো কখনো যদি আমাদের স্টেরিলাইজেশন এগুলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কম বেশি হয়ে থাকে, অর্থাৎ আমাদের ইমপ্লান্ট যদি কোনো কারণে কন্টামিনেটেড হয়, তো সেই ক্ষেত্রে এই স্টেফাইলোককাস ইপিডার্মিডিসটা এটা ওই ইমপ্লান্টের গায়ে লেগে থাকে এবং সেখান থেকে অস্টিওমাইলাইটিস হয়। আর এই ধরনের অস্টিওমাইলাইটিসটা একটু কঠিন ট্রিটমেন্ট করা। এখন প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আমরা কাদের কথা বলবো? তো প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে আমাদের তোমার যে জিনিসগুলো জানা থাকা লাগবে, যে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস যদি সেটা আনট্রিটেড থাকে অথবা ইনএডিকুয়েটলি ট্রিট করি আমরা, সেই ক্ষেত্রে এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইমিউনোডেফিসিট যে সমস্ত পেশেন্ট আছে, ইমিউনোডেফিসিট পেশেন্ট বলতে বোঝানো হচ্ছে খুব ওল্ড কোনো পেশেন্ট, মেল নারিশড কোনো পেশেন্ট, ঠিক আছে। এই সমস্ত পেশেন্টের ইমিউনোডেফিসিয়েন্সির কারণে তারা এই ক্রনিক অস্টিওমাইলাইটিসের একটা রিস্ক গ্রুপ হিসেবে আমরা গণ্য করি। কিছু পেশেন্ট পাবা যে সাবস্টেন্স অ্যাবিউজার, ড্রাগ ইউজার, তারপরে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তারাও এই ক্রনিক অস্টিওমাইলাইটিসের জন্য রিস্কি। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ যদি থাকে, স্কিন ইনফেকশন যদি থাকে, সেটাও রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এখন দেখো লোকাল ট্রমা টু লিম্বের কোন ট্রমা, এটা হতে পারে ওপেন ফ্র্যাকচারের কারণে। আর আমরা যে অপারেশনটা করি, সেই অপারেশন ইটসেলফ মে কজ এজ এ লোকাল ট্রমা টু এ পার্টিকুলার সাইট অফ দ্য লিম্ব। স্পেশালি আমাদের যে অপারেশন গুলো হবে, অপারেশন গুলো যদি অনেক লম্বা সময় ধরে হয়, প্রলংড টাইম,
এবং যে অপারেশন গুলাই আমরা হার্ডওয়্যার মানে অর্থোপেডিক ইমপ্লান্ট ব্যবহার করি, তো ওই অপারেশনটা একটা রিস্ক ফ্যাক্টর। অপারেশন আমাদের তোমার সাথে যদি উপরে যে কথাগুলা বললাম রিস্ক ফ্যাক্টর গুলা, প্রিডিসপোজিং ফ্যাক্টরস গুলার কথা, ওইগুলা যদি থাকে, তো ওই পেশেন্ট গুলার অপারেশনের সময় অথবা ওপেন ফ্র্যাকচারের এই গ্রুপের পেশেন্ট গুলাকে আমাদের খুব মাইনিউটলি একেবারে ভালো করে চিকিৎসা দিতে হবে, খুব সতর্কতার সাথে অপারেশন করা লাগবে। আদারওয়াইজ আমি অপারেশন করলাম অথবা ওপেন ফ্র্যাকচার ঠিক মতো ম্যানেজ করতে পারলাম না, পেশেন্টের হচ্ছে তোমার ক্রনিক অস্টিওমাইলাইটিস ডেভেলপ করতে পারে। প্যাথোফিজিওলজিটা কি, কিভাবে ক্রনিক অস্টিওমাইলাইটিস স্প্রেড করে? আমরা জানি যে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস যখন হইলো মেটাফাইসিসটা ইনভলভ হয়। তো তোমরা জানো যে মেটাফাইসিয়াল রিজিয়নের যে কর্টেক্সটা সেটা থিন থাকে এবং ওই অঞ্চলের যে পেরিওস্টিয়াম, সেটা পেরিওস্টিয়ামটাও বোনের গায়ে লুজলি অ্যাটাচ থাকে। দুইটা কথা, যে এক মেটাফাইসিয়াল রিজিয়নে হচ্ছে অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিসের নিরাস, দ্বিতীয় কথা হচ্ছে ওই অঞ্চলের কর্টেক্স ইজ রিলেটিভলি থিন এন্ড পেরিওস্টিয়াম ইজ লুজলি বাউন্ড। তো ওই অঞ্চলে একটা অ্যাকিউট হেমাটোজেনাস অস্টিওমাইলাইটিস, সেটাকে আমরা ট্রিটমেন্ট করলাম না, তখন হবে কি ইনফেকশন ইন মেটাফাইসিয়াল রিজন মে ইরাপ্ট ইনটু দ্য সাবপেরিওস্টিয়াল স্পেস, অর্থাৎ মেটাফাইসিস থেকে সেই ইনফেকশনটা স্প্রেড করবে। যেহেতু কর্টেক্সটা থিন, কর্টেক্সটা ব্রেকডাউন হবে, ব্রেকডাউন হয়ে কর্টেক্সের বাইরে আমার ইনফেক্টেড ম্যাটেরিয়াল উইথ ব্যাকটেরিয়া চলে যাবে। আর সেখানে আমরা কি জানি, পেরিওস্টিয়ামটা লুজলি অ্যাটাচড, পেরিওস্টিয়ামটা ইলিভেট হবে, ইলিভেট হয়ে সাবপেরিওস্টিয়াল স্পেসে সে ওই পর্যন্ত আমাদের ইনফেকশনটা পৌঁছলো। এরপরে হয় কি, সেই সাবপেরিওস্টিয়াল স্পেস ইন মেটাফাইসিয়াল রিজিয়ন থেকে আমার এই ব্যাকটেরিয়া অর্থাৎ কন্টামিনেটেড ম্যাটেরিয়াল, হ্যাঁ, সেটা করে কি ডায়াফাইসিস দিকে ট্রাভেল করে, ডায়াফাইসিস বরাবর পেরিওস্টিয়ামের নিচে, আর ডায়াফাইসিয়াল রিজিয়নের যে কর্টেক্স সেইটা এবং পেরিওস্টিয়ামের মাঝখান দিয়ে নিচের দিকে সে যাইতে থাকে। এন্ড ইভেন্চুয়ালি কি করে, পেরিওস্টিয়ামটা যেহেতু ইলিভেটেড হয়ে যাচ্ছে, আমাদের পাস ট্রাভেল করতেছে নিচের দিকে, সাথে সাথে তোমার পেরিওস্টিয়ামটা মেটাফাইসিস থেকে ইলিভেটেড হচ্ছে। এন্ড আলটিমেটলি পেরিওস্টিয়াল যে ব্লাড সাপ্লাই টু মেটাফাইসিয়াল বোন, এটা ব্রেকডাউন হচ্ছে, অর্থাৎ মেটাফাইসিসটা আমার ব্লাড সাপ্লাই থেকে ডিপ্রাইভ হচ্ছে। এই যে ডিপ্রাইভেশন অফ ব্লাড সাপ্লাই টু মেটাফাইসিস, এতে হচ্ছে কি সিকুয়েস্ট্রাম, অর্থাৎ সেই অঞ্চলে একটা ডেড পিস অফ বোন তৈরি হচ্ছে, এটাকেই বলে সিকুয়েস্ট্রাম। আর এইটা যেহেতু একটা ক্রনিক ইনফ্লামেটরি প্রসেস, সেই সময় বডির রেসপন্সে কিছু গ্রেনুলেশন টিস্যু তৈরি হবে। এই যে গ্রেনুলেশন টিস্যু তৈরি হইলো আর সিকুয়েস্ট্রামও আসলো, এটা কি করে, আমাদের হিলিংটাকে রিটার্ড করে এন্ড হারবার ব্যাকটেরিয়া এই সিকুয়েস্ট্রামের মধ্যে এই ব্যাকটেরিয়াটা হারবার করতে থাকে। কারণটা কি, neither antibodies nor antibiotic can adequately penetrate this tissue. এই সিকুয়েস্ট্রামের তো সার্কুলেশন নাই, সেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছতে পারে না, অ্যান্টিবডি পৌঁছতে পারে না। যেহেতু সার্কুলেশন থেকে ডিপ্রাইভড একটা ডেড পিস অফ বোন, সেখানে অ্যান্টিবায়োটিকও নাই, অ্যান্টিবডিও নাই, তখন ব্যাকটেরিয়া সেখানে তোমার লেগে থাকে। হ্যাঁ, ইন রেসপন্স টু সিকুয়েস্ট্রাম বডি অ্যাবান্ডেন্ট পেরিওস্টিয়াল রিঅ্যাকশন করে এবং নিউ বোন তৈরি করে, এটা বডির একটা রিঅ্যাকশন। সেই নিউ বোনটাকেই বলা হচ্ছে ইনভলুক্রাম, যেটা হচ্ছে ওই নেক্রোটিক কর্টেক্স অর্থাৎ সিকুয়েস্ট্রামকে সারাউন্ড করে থাকে। এই হচ্ছে প্যাথোফিজিওলজি। হ্যাঁ, এবং শেষে কি হয়, ইন এ গ্রোয়িং চাইল্ড ইনভলুক্রাম ফরমেশন ক্যান বি এক্সটেন্সিভ, creating new bone around the sequestrum from which infection may be reactivated and erupt into draining sinus. দেখো এই ইনভলুক্রাম যেটা, এটা এক্সটেন্সিভ হয়, সিকুয়েস্ট্রামের চারদিকে নিউ বোন ফরমেশন হয়, এবং এইখান থেকে কখনো কখনো এই ক্রনিক অস্টিওমাইলাইটিস ট্রিটমেন্ট করলে সে হচ্ছে টোটাল ইরেডিকেট হয় না, বাট সাইলেন্ট কন্ডিশনে থাকে। তো এটা মাঝে মধ্যে আবার রিঅ্যাক্টিভেটেড হয় এবং রিঅ্যাক্টিভেটেড হয়ে ড্রেনিং সাইনাস হিসেবে বের হয়ে আসে। তো প্যাথোফিজিওলজিটা আমি আবার রিপিট করতেছি, যে মেটাফাইসিয়াল কর্টেক্সটা থিন থাকে, পেরিওস্টিয়ামটা লুজলি অ্যাটাচ থাকে,
মেটাফাইসিস থেকে ইনফেক্টেড ম্যাটেরিয়াল মেটাফাইসিস ভেদ করে সেটা মেটাফাইসিয়াল রিজনের কর্টেক্সকে ব্রেকডাউন করে, কর্টেক্স ভেদ করে সেটা পেরিওস্টিয়ামের নিচে সাবপেরিওস্টিয়াল স্পেসে চলে আসে। পেরিওস্টিয়াল স্পেসে এলিভেশন অফ দ্য পেরিওস্টিয়াম হয়, সেইখান থেকে এই ইনফেক্টেড ম্যাটেরিয়াল ইনক্লুডিং ব্যাকটেরিয়া সেটা ট্রাভেল করে থ্রু দ্য মেটাফাইসিস as well as it also elevating the periosteum to the metaphyseal region, and ultimately ওই মেটাফাইসিসটা deprived from blood supply হয়, and ultimately সেটা ডেড হয়ে যায়, অর্থাৎ সিকোয়েস্ট্রাম তৈরি করে। সিকোয়েস্ট্রাম হয় বডির রেসপন্সে গ্রানুলেশন টিস্যু হয়, বাট সিকোয়েস্ট্রাম যেহেতু ডেড পিস অফ বোন সেখানে অ্যান্টিবডি অ্যান্টিবায়োটিক পৌঁছে না, এন্ড আলটিমেটলি কি করে যে এটা মানে ইনফেকশনটা মানে এটা দীর্ঘ সময় ধরে থাকে। বডির রেসপন্সে ইনভলুক্রাম তৈরি হয় যেটা এক্সটেন্সিভ হয়, এবং এই ইনভলুক্রামটা সিকোয়েস্ট্রামটাকে কভার করে রাখে। এবং এই ইনভলুক্রাম কখনো কখনো হয় কি যে নতুন করে এই তোমার ইনফেকশনটাকে রিঅ্যাক্টিভেট করতে হেল্প করে। ছবিটা দেখো, এইটা মনে করো হচ্ছে ওই অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের কথা। এই যে এইটা ছিল হয়তোবা নিডাস, হ্যাঁ আমরা ধরতে পারি যে ইন্ট্রাওসিয়াস অ্যাবসেস, অর্থাৎ এখানে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটা হয়েছিল। এটা তো মেটাফাইসিয়াল রিজিয়ন, এখানে আমি ট্রিটমেন্ট করলাম না, না করার কারণে দেখো এইটা ক্রনিসিটিতে কনভার্ট করলো। এই মেটাফাইসিয়াল রিজন থেকে অস্টিওমাইলাইটিসটা এই যে দেখো কর্টেক্সটাকে ব্রেকডাউন করলো, কর্টেক্স ব্রেকডাউন করে এইখানের এই যে পেরিওস্টিয়াম, এই পেরিওস্টিয়ামটাকে সে হচ্ছে এলিভেট করবে, এই মেটাফাইসিস থেকে ট্রাভেল করবে, অর্থাৎ এইখানে মেটাফাইসিয়াল এলিভেশন হবে, এইখানে এলিভেশন হবে, শেফট বরাবর সেই ইনফেক্টেড ম্যাটেরিয়াল চলে যাবে, সিকোয়েস্ট্রাম তৈরি হবে, ইনভলুক্রাম তৈরি হবে। আর কখনো কখনো এখান থেকে সাইনাস ট্রাক্ট হিসেবে সাইনাস মানে ডিসচার্জিং সাইনাস দেখো এখান থেকে এই যে বাইরের দিকে চলে যাবে। এই যে এইটা এখানে একটা সিকোয়েস্ট্রাম তৈরি হয়েছে ডেড পিস অফ বোন। এই ছবিটা খুব ভালো করে খেয়াল করো যে এই পেশেন্টটা এটা একটা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের পেশেন্ট ছিল, ছোট মানুষ, বাট তার এই ট্রিটমেন্টটা কোনো কারণে ইনএডিকুয়েট হয়েছে। তো ইনএডিকুয়েট ট্রিটমেন্ট হওয়ার কারণে দেখো এই যে তার টিবিয়া, এই টিবিয়াতে এইটা এই মেটাফাইসিয়াল রিজন থেকে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখো অনেক দূর পর্যন্ত সেটা স্প্রেড করেছে। এই যে কালোর মাঝখানে এই সাদা আমি যেখানে এরোটা রাখলাম এইটাই হচ্ছে সিকোয়েস্ট্রাম, হ্যাঁ। আবার এই পেশেন্টটা এটা ছিল একটা মানে ওই ফ্র্যাকচারের পেশেন্ট, এটাকে দেখো এই যে ইমপ্লান্ট হার্ডওয়্যার লাগানো হয়েছে, বাট এটা কন্টামিনেটেড ছিল কোনো কারণে, সেইখান থেকে অপারেশন পরবর্তী ক্রনিক অস্টিওমাইলাইটিস ডেভেলপ করেছে। এবং দেখো এই ক্রনিক অস্টিওমাইলাইটিসের কমপ্লিকেশন হিসেবে এই হার্ডওয়্যারটা ওর কাজ করতে পারে নাই, অর্থাৎ এটা নিয়ে যে স্ট্রেংথ দেওয়ার দরকার, অর্থাৎ এই হার্ডওয়্যারটা এই টিবিয়াকে জোড়া লাগানোর কথা ছিল, বাট ও তো জোড়া লাগাইতে পারেই নাই, বরং এই হার্ডওয়্যারটা ব্রেকডাউন হয়েছে। এই ছবিতে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি, এই যে তোমার এই সাদা কালো, মানে প্রথমে দেখো সাদা কালো, পরে দেখো সাদা, এই অনেক বেশি দূর সাদা সেটা হচ্ছে ইনভলুক্রাম, আর এই যে কালোর মাঝখানে একটা ছোট্ট সাদা সেটা হচ্ছে সিকোয়েস্ট্রাম। এরকম এক্সরে কিন্তু দেয়া হয় পরীক্ষাতে, হ্যাঁ। তো এই এক্সরে গুলা দেখে কোনটা সিকোয়েস্ট্রাম কোনটা ইনভলুক্রাম জানা থাকা লাগবে। তো এই যে ইনভলুক্রামের কথা এত আমরা বলতেছি, এটার কিন্তু একটা গুরুত্ব আছে, এটা আমরা যখন ট্রিটমেন্ট করব তখন আমি একটু আলাপ করব যে ইনভলুক্রাম কেন, কি দরকার। অর্থাৎ এই কখনো কখনো আমাদের এই সিকোয়েস্ট্রামটাকে বের করে ফেলতে হয়, সিকোয়েস্ট্রেক্টমি, ইটস এ পার্ট অফ ট্রিটমেন্ট অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। যদি পর্যাপ্ত পরিমাণে ইনভলুক্রাম সারাউন্ডেড না থাকে আর সেই ক্ষেত্রে আমি সিকোয়েস্ট্রামটাকে সরাই ফেলি, তাহলে আমার এই হাড় ব্রেক করতে পারে, অর্থাৎ পোস্ট অপারেটিভ পিরিয়ডে পেশেন্টের ওই হাড়টা ব্রেকডাউন হতে পারে। তো এটা একটা ঝামেলার জিনিস। তো সিকোয়েস্ট্রেক্টমি কখন করব? যখন সাফিসিয়েন্ট ইনভলুক্রাম তৈরি হবে, যে এইটা তো নিউ বোন আর এটা হচ্ছে ডেড বোন, এখান থেকে আমি কেটে যদি এই সিকোয়েস্ট্রামটাকে সরিয়ে ফেলি, তখন আমার সাফিসিয়েন্ট ইনভলুক্রাম আমার ওই বোনটাকে স্ট্রেংথ দেওয়ার জন্য, বোনটাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকবে।
সো বিফোর ফরমেশন অফ inadequate involucrum আমরা সিকুয়েস্ট্রেক্টমি করতে পারি না, অর্থাৎ সিকুয়েস্ট্রামটাকে সরাতে পারি না। How a patient of chronic osteomyelitis may present to you, ওই আগের মতো অ্যাকিউটের মতো যে পেইন থাকে, জ্বর থাকে এবং ওই অঞ্চলটায় রেডনেস থাকে। এই রেডনেসটা তোমার পাইরেক্সিয়াটা পেইনটা রিকারেন্ট, কয়দিন থাকে কয়দিন থাকে না, এটা যেহেতু ক্রনিক। হ্যাঁ, ডিসচার্জিং সাইনাস থাকতে পারে, টিস্যুটা ঠিক হয়ে যায়। যদি ডিসচার্জিং সাইনাস থাকে ওর টিস্যুটা ঠিক হয়ে যায় এবং পাকারিং হয়ে ইনওয়ার্ড ফোল্ডিং হয়, ঠিক আছে। where a scar or signer adhere to the underlying bone in long standing cases, chronic osteomyelitis এর একটা লং স্ট্যান্ডিং কেসে স্কিন যেটা আছে সেটা পাকার হয়ে ইনওয়ার্ড ফোল্ডিং হয় এবং সেখানে স্কার অথবা সাইনাসটা আন্ডারলাইং বোনের সাথে অ্যাডহেয়ার করে যায়। সেখান থেকে যদি ডিসচার্জিং সাইনাস অথবা এই পাকার থাকে স্কিনের সাইনাসের মুখটাতে, সেখানে সেরোপুরুলেন্ট ডিসচার্জ ডেভেলপ করে এবং এই ক্রনিক অস্টিওমাইলাইটিস এর পেশেন্টদের বোনসটা ডিফর্ম থাকতে পারে অথবা আনইউনাইটেড, মানে ধরো একটা ব্রোকেন ফ্র্যাকচার অথবা পোস্ট অপারেটিভ ক্রনিক অস্টিওমাইলাইটিস যেটা, সেই ক্ষেত্রে আমি অপারেশন করলাম বাট অপারেশনের পরেও আমার বোনটা আনইউনাইটেড অর্থাৎ নন ইউনিয়ন হতে পারে। ইনভেস্টিগেশন কি করবা? আমরা ওই যে ব্লাডের মধ্যে আমরা সিবিসি করি, সেখানে আমাদের ইএসআর বাড়ে, ডব্লিউবিসি লেভেলটা বাড়ে। স্পেশালি যখন একিউট ফ্লেয়ার হয়, ক্রনিক অস্টিওমাইলাইটিস আছে এটা মাঝে মধ্যে একিউট ফ্লেয়ার আপ হয়, তো একিউট ফ্লেয়ার যখন হয় তখন এই তোমার ডব্লিউবিসি বাড়বে, নিউট্রোফিলটাও বাড়বে, ঠিক আছে, এই ডব্লিউবিসি লেভেলটা বাড়বে, ইএসআর বাড়বে। আর সিআরপি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা একিউট অস্টিওমাইলাইটিস আলাপ করেছি। এই সিআরপিটা হচ্ছে sensitive regarding the diagnosis as well as the treatment of osteomyelitis। খুব তাড়াতাড়ি সিআরপি বাড়ে আর অ্যান্টিবায়োটিক অথবা সার্জারিতে আমি যদি ট্রিটমেন্টটা সফল হচ্ছি এটা বুঝতে পারি, অর্থাৎ আমার ট্রিটমেন্টটা রেসপন্স করতেছে আমার পেশেন্ট, তখন এই সিআরপি লেভেলটা খুব দ্রুত কমে। অর্থাৎ ইনফেকশনে সিআরপি খুব তাড়াতাড়ি বাড়ে আর ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে সিআরপি লেভেলটা খুব তাড়াতাড়ি কমে। সো সিআরপি ইজ এ ভেরি গুড মার্কার। এরপরে কালচার সেন্সিটিভিটি কোথাকার? ওই ডিসচার্জ ফ্রম সাইনাস, সাইনাস থেকে যে ডিসচার্জটা আছে সেটার কালচার সেন্সিটিভিটি করব ফর অ্যান্টিবায়োটিক। স্যাম্পলিং ফ্রম ডিপার টিস্যু ইজ ইম্পর্টেন্ট। আমরা ওই ডিসচার্জিং সাইনাস থেকে সুপারফিশিয়াল রিজন থেকে স্যাম্পল নিব না, স্যাম্পলটা একটু ডিপ পার্ট থেকে দেব। কেন সুপারফিশিয়াল পার্ট থেকে? সুপারফিশিয়াল পার্টে বাইরের কোনো ব্যাকটেরিয়ার কলোনাইজেশন থাকতে পারে, বাইরের কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকতে পারে, তো এই ক্ষেত্রে আমার কালচার সেন্সিটিভিটির রিপোর্টটা একটু মানে ফলস আসতে পারে। আর এই পিসিআরও করতে পারি আমরা। আর ইমেজিং এর ক্ষেত্রে এক্স-রে, হ্যাঁ, তো এক্স-রেটা হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এই এক্স-রেটা তোমাদের সবারই পারতে হবে। সেখানে সিকুয়েস্ট্রাম, ইনভলুক্রাম, ঠিক আছে, এই দুইটা জিনিস দেখানো লাগবেই। সাইনোগ্রাম করতে পারি, সাইনোগ্রাম সবসময় লাগে না, তো সাইনোগ্রাম কখনো কখনো যদি আমি সাইট অফ ইনফেকশনটা লোকালাইজ করতে পারতেছি না, অর্থাৎ এটা কোন পর্যন্ত গিয়েছে, হ্যাঁ, ধরো অস্টিওমাইলাইটিস ইন ভার্টিব্রাল কলাম সেখানে হইলো, তো সেই ক্ষেত্রে সাইনোগ্রাম করে আমরা সাইটটা লোকালাইজ করতে পারি। বোন স্ক্যান করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, এমআরআই করতে পারি। তবে ক্রনিক অস্টিওমাইলাইটিসে আসলে এত ইনভেস্টিগেশন লাগে না, ব্লাডের ইনভেস্টিগেশন আর এক্স-রে, দিস ইজ সাফিসিয়েন্ট। এখন এই জিনিসটা ক্রনিক অস্টিওমাইলাইটিস এর একটা স্টেজ, এটা সিয়ারনি স্টেজিং সিস্টেম বলে এই স্টেজিংটাকে। এটা যদি তোমরা মানে একটু মনে রাখতে পারো ভালো, এটা তোমাদের লেভেলে একটু কঠিন হয়ে যায়, বাট মনে রাখতে পারলে ভেরি গুড। এই স্টেজিংটা আসলে অর্থাৎ আমরা যে ট্রিটমেন্ট করব, এই ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমার অ্যাসেস করা যে কতটুকু ভালো খারাপ আউটকাম হবে, অর্থাৎ প্রেডিক্টিভ ভ্যালু কনসার্নিং দ্য আউটকাম অফ ট্রিটমেন্ট, এইটাতে হেল্প করে এই স্টেজিংটা। এটা নির্ভর করে তোমার লোকাল প্যাথোলজিক্যাল অ্যানাটমি এবং হোস্ট ব্যাকগ্রাউন্ড দুইটাই, অর্থাৎ আমার ইনফেকশনটা ক্রনিক অস্টিওমাইলাইটিসটা সে কোন অঞ্চলটাতে আছে, অর্থাৎ লিশনটা কোথায়,
এবং আমার যেই পেশেন্টের হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিসটা হলো, অর্থাৎ হোস্ট ক্যাটাগরি কোনটা, আমি হোস্ট ক্যাটাগরিটা আগে বলতেছি। অর্থাৎ হোস্ট যদি নরমাল থাকে, অর্থাৎ ইমিউনিটি ডেফিসিট না থাকে, নরমাল ইমিউনোলজিক্যাল ক্যাপাসিটি থাকে, সেটাকে বলা হচ্ছে নরমাল এবং টাইপ এ। টাইপ বি হচ্ছে যে কম্প্রোমাইজড বাই লোকাল অর সিস্টেমিক কন্ডিশন, আমরা পরে আসলাম না, লোকাল অর সিস্টেমিক কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর সেগুলাতে, এবং পেশেন্টের ইমিউনিটি কম্প্রোমাইজড যদি থাকে সে টাইপ বি। আর পেশেন্ট যদি সিভিয়ারলি কম্প্রোমাইজড থাকে বাই লোকাল অর সিস্টেমিক কন্ডিশন, সে হবে টাইপ সি। অর্থাৎ টাইপ এ তে পেশেন্ট মোটামুটি নরমাল, টাইপ বি তে একটু কম্প্রোমাইজড, টাইপ সি তে সিভিয়ারলি কম্প্রোমাইজড পেশেন্ট ইমিউনিটি, টাইপ এ বি সি। আর অস্টিওমাইলাইটিসটা স্টেজ 1 হচ্ছে মেডুলাতে থাকবে, স্টেজ বি তে সেটা সুপারফিশিয়াল হবে একটু, অর্থাৎ লোকালাইজ। স্টেজ 3 তে সে আরেকটু মানে টিস্যু ইনভলভ করছে, বাট টোটাল বোনসকে ইনভলভ করে ফেলতে পারে নাই, দিস ইজ অলসো লোকালাইজড। আর স্টেজ 4 এ হচ্ছে সে অনেকটা জায়গা ডিফিউজ অবস্থায় অস্টিওমাইলাইটিসটা আছে। তো তুমি এক্সরেতে এই স্টেজটাকে দেখলা, আর পেশেন্টের হিস্ট্রি, পেশেন্টের এক্সামিনেশন থেকে পোস্ট ক্যাটাগরি দেখলা। তো পেশেন্ট যদি স্টেজ 1, স্টেজ 2 এবং টাইপ এ হয়, এই পেশেন্টের রেসপন্সটা ভালো হবে আফটার ট্রিটমেন্ট। পেশেন্ট স্টেজ এ, স্টেজ 2, টাইপ বি হয়, একটু খারাপ হবে। আর পেশেন্ট যদি স্টেজ 3 তে থাকে আর টাইপ বি হয়, তাহলে আরেকটু খারাপ রেসপন্স হবে। পেশেন্ট স্টেজ 4, টাইপ সি, ওর হচ্ছে ট্রিটমেন্টের রেসপন্স সবচেয়ে খারাপ হবে। এই জিনিসগুলো তোমাকে একটা প্রেডিক্টিভ ভ্যালু দিবে। তো এই সমস্ত জিনিস হিসাব নিকাশ করে তোমার কি বলে পেশেন্টের ট্রিটমেন্ট প্রোটোকল তোমাকে সাজানো লাগবে। এখন আজকে আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টে চলে আসছি। আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিস চিকিৎসা দিব, এর গোল কি কি, টার্গেট কি কি? 1 নাম্বার টার্গেট হচ্ছে পজিটিভ অর্গানিজমটাকে ইরাডিকেট করা। ফার্স্ট টার্গেট ইজ টু ইরাডিকেট দ্য পজিটিভ অর্গানিজম। সেকেন্ড হচ্ছে লোকাল ইনফ্লামেটরি টিস্যু ডিস্ট্রাকশন, সেটাকে ইলিমিনেট করব। থার্ড হচ্ছে পেশেন্টের লিম্বের, অর্থাৎ যেই বোনটা এফেক্টেড, তার ফাংশনাল অ্যানাটমিটাকে রিস্টোর করব। আমি আবার বলতেছি, পজিটিভ অর্গানিজমটাকে ইরাডিকেট করা নাম্বার 1, ক্রনিক অস্টিওমাইলাইটিসের কারণে যে লোকাল টিস্যু ডিস্ট্রাকশন হচ্ছে সেটাকে ইলিমিনেট করা 2 নাম্বার। আর থার্ড হচ্ছে বোনসের ফাংশনাল অ্যানাটমিটাকে রিস্টোর করা। টিপিক্যালি these objectives require a multidisciplinary effort। অর্থাৎ এটা করতে গেলে অনেকের সাহায্য লাগে। অর্থোপেডিশিয়ান হিসেবে তুমি থাকবা, কখনো কখনো রিকনস্ট্রাকটিভ সার্জন অর্থাৎ প্লাস্টিক সার্জন লাগে, তারপরে হচ্ছে ফিজিওথেরাপির লোকজন লাগবে, মাইক্রোবায়োলজির লোকজনের হেল্প লাগবে, ঠিক আছে? ধরো আমাদের সাপোর্টিং টিম যারা, তাদেরও খুব একটা সাপোর্ট লাগবে। তো এই 3টা টার্গেট নিয়ে আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিসের ট্রিটমেন্টে আগাবো। এটা কিন্তু বক্স কোশ্চেনে আসে, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অর গোলস অফ ট্রিটমেন্ট অফ ক্রনিক অস্টিওমাইলাইটিস। তো এই 3 টার্গেটকে করতে যে আমাদের যে সমস্ত হাতিয়ার আছে, আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিস থেকেও দেখে আসছি যে প্রথম হাতিয়ার হচ্ছে অ্যান্টিবায়োটিক। এবং অ্যান্টিবায়োটিকটা আমাদের ব্যাকটেরিয়াসাইডাল, ভালো করে খেয়াল রাখবা, অ্যান্টিবায়োটিক যেটা আমরা চুজ করব এটা যাতে ব্যাকটেরিয়াসাইডাল হয়। এটা কেন দরকার? টু সাপ্রেস দ্য ইনফেকশন এন্ড প্রিভেন্ট ইটস স্প্রেড টু হেলদি বোন। আমি এই ভালো অ্যান্টিবায়োটিক যদি আমরা ব্যবহার করতে পারি, তাইলে আমার ইনফেকশনকে প্রিভেন্ট করা টু ইটস স্প্রেড নরমাল হেলদি বোনে, এটাকে আমরা করতে পারবো। 2, এই ক্রনিক অস্টিওমাইলাইটিস তো অনেক সময় ভালো হয়ে যায় না, এটা ল্যাটেন্ট হয়। এটা থেকে অ্যাকিউট ফ্লেয়ার আবার যাতে না হয়, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো অ্যান্টিবায়োটিকটা আমরা কত দিন দিব? 4 থেকে 6 সপ্তাহ। এখন কথা হচ্ছে যে এই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট ক্রনিক অস্টিওমাইলাইটিসে অনেকবার দিতে হয়, একাধিকবার। এখন এই 4 থেকে 6 সপ্তাহ এই হিসাবটা কি? যদি তুমি প্রথমবার দিয়ে থাকো, যে ক্রনিক অস্টিওমাইলাইটিস হিসেবে আসলো, এটা প্রথম টাইপ দিলা, ওকে, 4 to 6 উইকস। তারপরে হচ্ছে ওরাল চিকিৎসা দিবা। এখন কখনো কখনো তো আমার অ্যান্টিবায়োটিক দিতে হয়, এরপরে ইনফেকশনটা কিছুটা কন্ট্রোল হইলে আমার অপারেশন করা লাগে। তো অপারেশনের পরেও আবার তোমার অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো
সহজভাবে বললে বোঝা যায় যে আমি যদি কোনো পেশেন্টকে অপারেশন করা লাগে তাহলে অপারেশনের আগেও 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দিতে হবে, অপারেশন করব তারপরেও 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। তো এখন কথা হচ্ছে একাধিকবার তো অপারেশন করা লাগে অনেক সময়, সিভিএস্টেক্টমি একাধিকবার করা লাগে, তারপরে হচ্ছে তোমার ওই সফট টিস্যু অ্যাবসেস যদি হয়ে যায় ড্রেইন, তারপরে হচ্ছে লোকাল ডেড টিস্যু এগুলা সার্জিক্যাল টয়লেটিং এগুলো করা লাগতে পারে। তো লাস্ট যে অপারেটিভ ট্রিটমেন্ট তুমি করলা ওইখান থেকে পরবর্তীতে 4 to 6 weeks তোমার অ্যান্টিবায়োটিক কভারেজ দিতে হবে। Antibiotic must be capable of penetrating sclerotic bone and should be non-toxic with long-term use. দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমাদের কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যাদের এই যে মানে বোন পেনিট্রেটিং ক্যাপাসিটি আছে, তো এই সমস্ত অ্যান্টিবায়োটিক যেরকম ফুসিডিক অ্যাসিড, হ্যাঁ, তো এই সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করব। আর হচ্ছে এই অ্যান্টিবায়োটিক গুলা খেয়াল রাখতে হবে যাতে লম্বা সময় ইউজ করলেও মানে এদের টক্সিসিটিটা রিলেটিভলি কম হয়। এখন অ্যান্টিবায়োটিক আমি দিলাম, পাশাপাশি আমার তো লোকাল ট্রিটমেন্ট করতে হবে। লোকাল ট্রিটমেন্ট কি? A sinus may be painless and need dressing simply to protect the clothing. অর্থাৎ একটা সাইনাসের ট্রিটমেন্ট করতে হবে লোকালি, সাইনাসের হচ্ছে ড্রেসিং করা লাগবে রেগুলার। Colostomy paste, it can be used to stop excoriation of the skin. অর্থাৎ সাইনাস যেটা সাইনাসের আশপাশের স্কিনটা যাতে এক্সকোরিয়েশন থেকে বাঁচে তার জন্য আমরা কলোস্টোমি পেস্ট সেখানে ওই স্কিনে ব্যবহার করতে পারি। যদি তোমার ওইখানে একটা একিউট অ্যাবসেস হয়ে যায়, ক্রনিক অস্টিওমাইলাইটিস ডিসচার্জিং সাইনাস সহ আছে, তো কখনো কখনো একিউট ফ্লেয়ার আপ হয়ে গেল, আমি যে কথাটা বললাম সেখানে একটা অ্যাবসেস তৈরি হয়, এই অ্যাবসেসটাকে আর্জেন্টলি ইনসিশন এবং ড্রেন করতে হবে। কিন্তু এটা কিন্তু আসলে এই অ্যাবসেসটাকে তুমি ড্রেন করলা, এটা লোকালি একটা ট্রিটমেন্ট হলো, এটা টেম্পোরারি একটা মেজার, এটা করলেই ভিতরের সমস্ত ট্রিটমেন্ট হয়ে গেল এরকম না। এখন আসো ডেফিনিটিভ কি অপারেশন সার্জিক্যালি আমরা কিভাবে ট্রিট করি। এর আগে আমরা জানবো হোয়াট আর দ্য ইন্ডিকেশন ফর রেডিক্যাল সার্জারি ইন অস্টিওমাইলাইটিস। এক, ইন্ট্রুসিভ সিমটম, কোনোভাবে কোনো কুলকিনারা হচ্ছে না, সিমটমস বিকাম ভেরি ইন্ট্রুসিভ। ফেলিউর অফ এডিকুয়েট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট and or clear evidence of sequestrum. সেকেন্ড ইন্ডিকেশন অফ রেডিক্যাল সার্জারি সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, ফেল করতেছে ট্রিটমেন্ট, অথবা সিকুয়েস্ট্রাম আছে। থার্ড হচ্ছে an intractable wound and or an infected non-united fracture. Intractable wound with plus minus infected non-united ununited fracture, এটা একটা রেডিক্যাল সার্জারি ইন অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস, এটা একটা ইন্ডিকেশন। আর প্রেজেন্স অফ এ ফরেন ইমপ্লান্ট ফরেন ইমপ্লান্ট, অর্থাৎ আমরা যদি কোনো ইমপ্লান্ট দিয়ে অপারেশন করে রেখে আসি আর অস্টিওমাইলাইটিস হয়, সেটাও রেডিক্যাল সার্জারির একটা ইন্ডিকেশন, এটা জানা লাগবে। হ্যাঁ, আবার বলি, সিমটম ইনট্রুসিভ হয়ে গেলে, অ্যান্টিবায়োটিক ফেল করলে, সিকুয়েস্ট্রাম থাকলে, উন্ড ইন্ট্রাক্টেবল থাকলে, প্লাস মাইনাস ইনফেক্টেড নন ইউনিয়ন থাকলে, আর ফরেন ইমপ্লান্ট যদি থাকে, এগুলা হচ্ছে আমার রেডিক্যাল সার্জারির ইন্ডিকেশন। তো আমরা দেখো যে সার্জারি গুলা করি, প্রথমটা হচ্ছে ডিব্রাইডমেন্ট। অনেক সময় শুধু ডিব্রাইডমেন্ট করলেই হয়ে যায়। সেটা কি? অল ইনফেক্টেড সফট টিস্যু এন্ড ডেড অর ডিভাইটালাইজড বোন as well as any infected implant, এটাকে সরাই ফেলতে হবে। ঠিক আছে, সেভারাল টাইমস ইফ নেসেসারি, যদি লাগে একাধিকবার এই ডিব্রাইডমেন্ট করতে হবে। আর অ্যান্টিবায়োটিক কভার ইজ কন্টিনিউড ফর অ্যাট লিস্ট 4 উইকস আফটার দ্য লাস্ট ডিব্রাইডমেন্ট, যে কথাটা আমি এর আগে আলাপ করে আসলাম। হ্যাঁ, ডিব্রাইডমেন্ট একাধিকবার লাগলে লাস্ট ডিব্রাইডমেন্টের পরে অ্যাট লিস্ট 4 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক কভারেজ দিয়ে আসবা। এখন যে ডেড স্পেসটা তৈরি হইলো, তুমি ডিব্রাইড করলা এক অথবা একাধিকবার, তো এই ডেড স্পেসটাকে কি করবা? এখন সেটাকে বলে যে পোরাস অ্যান্টিবায়োটিক ইমপ্রেগনেটেড বিড। হ্যাঁ, এক ধরনের এটা জিনিস বিড, এটাকে বলে বোন সিমেন্ট। এই বোন সিমেন্টের মধ্যে একটা ধরন আছে যেটাতে অ্যান্টিবায়োটিক মিশানো থাকে, ইমপ্রেগনেটেড থাকে। এই বোন সিমেন্ট বিড উইথ অ্যান্টিবায়োটিক, সেই যে ডেড স্পেসটা তৈরি হলো, কেভিটি তৈরি হলো, সেখানে আমরা রেখে আসতে পারি। বলে যে 2-3 সপ্তাহ সেটা রেখে আসতে, এতে নতুন করে ইনফেকশন ফ্লেয়ার আপ হবে না, ইনফেকশনটা ওয়েল কন্ট্রোলড হবে। 2-3-4 সপ্তাহ পরে
সেখানে ক্যান্সারাস বোন গ্রাফট আমরা দিয়ে আসতে পারি। এইটা একটা টেকনিক। আরেকটা হচ্ছে পেপিনিউ টেকনিক। এইটা কিন্তু তোমাদের বক্স কোশ্চেনে থাকে, ধরা হয়। যে পেপিনিউ টেকনিকটা কি, এন্টায়ার যে ক্যাভিটিটা ডেড স্পেসটা তৈরি হইলো সেটাকে স্মল ক্যান্সারাস বোন চিপস অটোজেনাস, অর্থাৎ ওই পেশেন্টের আইলিয়া ক্রেস্ট থেকে স্মল ক্যান্সারাস বোন চিপস আমরা নেই, সেটা ওই এন্টায়ার ক্যাভিটিটাকে প্যাক করে দিয়ে আসি। এই যে বোন চিপসটা আমরা নিলাম, এই বোন চিপসটাকে অ্যান্টিবায়োটিক এবং ফিব্রিন সিলেন্টের সাথে আমরা মিশিয়ে নিই। এই অ্যান্টিবায়োটিক লোকালি সেটা অ্যান্টিবায়োটিক ইনফেকশন কন্ট্রোলে কাজ করে। আর ফিব্রিন সিলেন্ট এটা একটা আর্টিফিশিয়াল জিনিস কিনতে পাওয়া যায়। এটার কাজ কি, সে হচ্ছে সেখানে হেমোস্টেসিস মেনটেন করে এবং সেটা এর একটা হিলিং ক্যাপাসিটি বাড়ায়, অর্থাৎ লোকালি হিলিং পটেনশিয়ালটা বাড়িয়ে দেয়। যদি সম্ভব হয়, the area is covered by adjacent muscle and skin wound is sutured without tension, অর্থাৎ তুমি ডেড স্পেস ডিব্রাইড করার ফলে যেটা হইছে, যদি তোমার টিস্যু থাকে ওই ডেড স্পেসটাকে আমি আইদার পেপিনো টেকনিক করলাম অথবা অ্যান্টিবায়োটিক সহ যে বোন সিমেন্ট বিড সেটা দিয়ে আসলাম, ওর পরে যদি সম্ভব হয় সেটাকে আমার জায়গাটাকে মাসেল দিয়ে কভার করে দিতে হবে। তারপরে সম্ভব হলে স্কিনকে প্রাইমারি ক্লোজ করে দিয়ে আসতে হবে, বাট খেয়াল রাখতে হবে উইদাউট টেনশন। তুমি যদি সেখানে স্কিন ক্লোজ করো টেনশন সহ, স্কিনটা নেক্রোসিস হবে, ওইটা আলটিমেটলি লাভ হবে না। টেনশন সহ দিতে পারলে ভালো, আর মানে টেনশন লেস অবস্থায় স্কিন ক্লোজ করতে পারলে, আর ক্লোজ করতে না পারলে স্কিনটাকে ওইভাবে রেখে দিয়ে আসবা। এখন ধরো মাসেল দিয়ে কভার করে দিয়ে আসছো অল্প, বা দিতে পারো নাই, অথবা স্কিনটাকে ক্লোজ করে আসতে পারো নাই, ঠিক আছে, তখন তোমার কি করতে হবে, বোন মাস্ট বি এডিকুয়েটলি কভারড উইথ স্কিন গ্রাফট। এটা কি, স্প্লিট থিকনেস স্কিন গ্রাফট আমরা ব্যবহার করি, হ্যাঁ, স্প্লিট থিকনেস অথবা মাস্কুলো কিউটেনিয়াস ফ্লাপ ব্যবহার করি, অথবা ফ্রি ভাস্কুলারাইজড ফ্লাপ আমরা ব্যবহার করি, ঠিক আছে। অর্থাৎ বোনকে আমি যদি কভার না করি তাহলে কিন্তু সমস্যায় পড়বো, তখন স্কিন বোনকে কভার করার জন্য স্কিন গ্রাফটিং করতে পারি অথবা আমি ফ্লাপ দিয়ে আসতে পারি, ঠিক আছে। এই সফট টিস্যু কভারকে বলা হচ্ছে দিস ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এখন এই অপারেশন করে ফেললাম, আফটার কেয়ার কি, প্রগনোসিস শুড অলওয়েজ বি গার্ডেড, লোকাল ট্রমা মাস্ট বি অ্যাভয়েডেড। ওইখানে ওই অঞ্চলে যাতে লোকাল ট্রমাটা না হয়, লোকাল ট্রমা হলে অস্টিওমাইলাইটিস আবার হবে, ঠিক আছে। Any recurrence of symptom, however slight, should be taken seriously and investigated. অর্থাৎ ওইখানে যদি ওই অস্টিওমাইলাইটিসের কোনো সিম্পটম রিকার করে, যত হালকা সিম্পটমই সেটা আসুক, বাট টেক ইট সিরিয়াসলি and investigate thoroughly and take necessary actions accordingly, otherwise তোমার এত বড় ট্রিটমেন্ট সেটা ফেল করবে। A minute focus of infection may escape the therapeutic onslaught. তুমি এই যে থেরাপিউটিক অনস্লট মানে থেরাপিউটিক, তুমি যে এত বড় চিকিৎসা করে আসলা, এটা ওই ছোট্ট একটা ফোকাস অফ ইনফেকশনের কাছে পরাজিত হইতে পারে, and can flare into full blown osteomyelitis many years later. কত খারাপ কথা দেখছো, একটা মাইনিউট ফোকাস সেই এত অনেকগুলা ট্রিটমেন্ট করার পরেও অনেক বছর পরেও সেটা আবার রিকার করতে পারে। সো osteomyelitis, chronic osteomyelitis treatment is very challenging for us, এবং হচ্ছে পেশেন্টের অনেক কষ্ট হয়, অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু তারপরেও সবসময় আমরা সফল হতে পারি না। এই ক্ষেত্রে কথাটা হচ্ছে এ প্রবাবল কিউর ইজ বেটার দ্যান নো কিউর এট অল। অর্থাৎ ক্রনিক অস্টিওমাইলাইটিস যেহেতু সবসময় ভালো হয় না, তাহলে কি ক্রনিক অস্টিওমাইলাইটিস আমরা ছেড়ে ফেলবো, আমরা ট্রিটমেন্ট করব না? না, এ প্রবাবল কিউর ইজ বেটার দ্যান নো কিউর এট অল, ঠিক আছে। আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আজকে আমরা পড়ার চেষ্টা করলাম যে ক্রনিক অস্টিওমাইলাইটিসটা কি, এর হলমার্ক ফাইন্ডিং সিকুয়েস্ট্রাম ইনভলুক্রাম, এরপরে আমরা পড়ার চেষ্টা করছি প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলা কি কি, পজিটিভ অর্গানিজম গুলার নাম জানছি, প্যাথোফিজিওলজিটা জানছি, যে মেটাফাইসিস হয় প্রথমে, অ্যাকিউট অস্টিওমাইলাইটিসটাকে আমরা কন্ট্রোল না করতে পারলে মেটাফাইসিস থেকে কর্টেক্স ব্রেকডাউন হয়ে সাবপেরিওস্টাল অ্যাবসেস হয়, সেখান থেকে তোমার শেফট অর্থাৎ ডায়াফাইসিসের দিকে যায়, সেখান থেকে পেরিওস্টিয়ামের যে সার্কুলেশন টু মেটাফাইসিস ডায়াফাইসিস সেটা ইরাপশন হয়, ব্রেকডাউন হয়, সিকুয়েস্ট্রাম হয় বডির রেসপন্সে, তোমার সেই ক্ষেত্রে
গ্রানুলেশন টিস্যু এবং ইনভলুক্রাম তৈরি হয়। এক্স-রে ফাইন্ডিংস আমরা শিখলাম আজকে, ক্রনিক অস্টিওমাইলাইটিস এর ব্লাড পিকচার এটাও আমরা জানলাম। এরপরে আমরা ট্রিটমেন্ট শিখলাম। ট্রিটমেন্ট কি? যে অ্যান্টিবায়োটিক, তারপরে লোকাল টিস্যু কেয়ার, তারপরে আমরা রেডিক্যাল সার্জারি সম্বন্ধে শিখলাম। রেডিক্যাল সার্জারি কখন করব এটা আমরা জানলাম, এবং পরবর্তীতে ক্রনিক অস্টিওমাইলাইটিস এর আফটার কেয়ারটাও আমরা জানলাম। এবং এইখান থেকে লাস্টলি আমরা কথা বললাম যে হতাশ হওয়া যাবে না, প্রবাবল কিউরটাকে আমার চেষ্টা করতে হবে, কারণ কি প্রবাবল কিউর ইজ বেটার দ্যান নো কিউর এট অল। তো তোমাদের কোনো কোশ্চেন আছে কি? এই ছেলেরা কোনো কোশ্চেন নাই? কোনো কোশ্চেন নাই? এই তোমরা ইয়ে করো, নিজেদেরকে আনমিউট করো, যে 2-4 জন আসছো। তানভীর, তানভীর কোনো কোশ্চেন? না স্যার। কে কোনো কোশ্চেন নাই? এই M54 এর কে আছো? তাহসিনা আছে, আরেকজন কে আছো তোমরা? আনমিউট করে ফেলো সবাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে না, তোমরা তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি। রাইসুল, তাহসিনা, তানভীর। জি স্যার। হ্যাঁ, এই শুনো, আমি ক্লাসের শিডিউলটা যদি চেঞ্জ করি, সেটা হচ্ছে ধরো শুক্রবারে রাতে নিয়ে যাই, রাত 8টায় শুক্রবারে যদি করি, তোমাদের জন্য কি কোনো ঝামেলা হয়? স্যার শুক্রবারে রাতেই সুবিধা হয়, আমাদের আসলে 10টার সময় আনঅফিশিয়াল সার্জারি ক্লাস থাকে, তো এইজন্য স্যার সবাই জয়েন করতে পারে না। কিন্তু এই সময়টাই তো দেখি আমাদের পার্টিসিপেন্ট কম থাকে। স্যার এই সময় সকালবেলা স্যার স্যার কিছু এমন সময় স্যার student সবাই কলেজে ক্লাস থাকে স্যার। পড়াশোনা থাকে শুক্রবারে? শুক্রবার না স্যার, স্যাটারডে এমন স্যার সময় স্যার শুক্রবারে আমাদের মানে এই সময়টাই, মানে এই সকালটাই ভালো বলতেছ? না স্যার, শনিবার সকাল 10টায় আমাদের আনঅফিশিয়াল সার্জারি ক্লাস থাকে, তো এই জন্য সবাই ক্লাসে জয়েন করতে এটাই পারে না। আমি বলতেছি, তো শনিবার শুক্রবার দিন সকাল ক্লাস নিলে 10টাকে আমাদের আমি জন্য চেঞ্জ সুবিধা হয় করতে স্যার। যাচ্ছি। তাহলে জি স্যার, শুক্রবারে এটা নিয়ে আমাদের যাই। সবার জন্য সুবিধাজনক হয়। জি স্যার। জি স্যার তাহলে শুক্রবারে ভালো দেখি হবে ওই স্যার। এক্সিস্টেন্টের সাথে কথা বলে, আর নেক্সট ফ্রাইডেতে তো হচ্ছে ওই যে গতকালকের যে ক্লাসটা ছিল, ওদের ওইখানে গতকালকে এক্সিসের অফিসে কারেন্ট ছিল না, মানে অনেকক্ষণ পুরো সময়টা ওই এলাকাতেই কারেন্ট না থাকার কারণে ওদের ইন্টারনেট ছিল না, কালকে ক্লাসটা নেওয়া যায়নি। তো এই আগামী গতকালকের ক্লাসটা আগামী শুক্রবারে নিব। এরপর থেকে আমি চাচ্ছি তোমাদের এই যে ক্লাসটা, এই মানে অর্থোপেডিক পার্ট অফ, মানে আমি যে অংশটা পড়াচ্ছি আর কি, এই ক্লাসে আমার হয়তো 12-14টা ক্লাস লাগবে। এই 12-14টা ক্লাস আমি 3টা ক্লাস নিলাম, আরো ধরো 12টা-13টা ক্লাস লাগতে পারে। এই ক্লাসগুলো তাহলে শুক্রবারে 8টায় যদি নেই, তোমরা কি বলো? আসসালামু জি আলাইকুম স্যার, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে 8টায় 9:15 তো স্যার এশা নামাজ থাকে স্যার, 9টায় নিলে স্যার ভালো হতো আর কি। এই 8:40-45 মিনিটে শেষ হয়ে যাবে ক্লাস। 1 ঘন্টা তো নেই না, আমি 40-45 মিনিট নেই। তো তা না 45-এ হলে নামাজ মানে থাকে তো না। তাহলে 15 মিনিট আগে নেই, 15টায় নেই জি স্যার। নাকি? মানে মাগরিব তো জি স্যার, পড়তে পড়তে ধরো 7:15 7:30 বেজে যায় না? জি স্যার। স্যার এখন তো স্যার মানে মাগরিব তাড়াতাড়ি হয় স্যার, 7:30টার মধ্যে শেষ হয়ে যায় সবকিছু। মানে তাহলে তোমাকে আরো পরে নিতে বলতেছো 9টায়? স্যার 9টা অথবা 7:30টায় হইলে স্যার ভালো হয়, 7:30 অথবা 7:30 9টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই তানসিনা কয়টায় বলো? স্যার তাহলে 7:30 অথবা 9টাতেই নেন। আচ্ছা, তাহলে এক্সেসওয়ালাদের সাথে কথা বলে ওইটা তাহলে 9টার দিকে নিবনি আর কি। 7:30টায় আমার জন্য একটু মানে দৌড়াদৌড়ি করে আসতে হয় তো। শুক্রবারে আমি চেম্বার করি বিকেল পর্যন্ত, তো 9টা থেকে তাহলে ইনশাল্লাহ আমরা নেবনি ক্লাস। জি স্যার। 9টা থেকে। তো আজকের কি মানে জিনিসপত্রগুলো বোঝা গেছে? জি স্যার।
তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আর এইটার তোমার ওই যে ইউটিউবের যে লিংক এটা তোমাদের কাছে দিয়ে দেবো। এমএমসির ছেলে পেলে তোমরা সবাইকে বলে দিও। আর আমি ইনশাল্লাহ ক্লাস শুক্রবার থেকেই শুরু করব, ওই রাত 9টা থেকেই। তো এদের সাথে কথা বলে দেখি আমরা একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিই। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা হচ্ছে তোমাদের অন্যান্য মেডিকেল কলেজের চেনা জানা যারা এই যে সিবিএমসিবি অন্যান্য যারা আছে এদেরকেও লিংক দিতে পারো, এরাও পার্টিসিপেট করলে অসুবিধা নাই, একটু বেশি স্টুডেন্ট থাকলে তো ভালো। ঠিক আছে, ওই ঢাকা থেকে এক্সিসোলারা ওরা করে কি, ওরা বেশিরভাগই হচ্ছে রেকর্ডেড লেকচার দেখে। তো ঢাকা মেডিকেলের স্টুডেন্টরা চাইছে, তো ওদের জন্য ওরা আমাকে রিকোয়েস্ট করছে ক্লাসটা যাতে আমি রাতে নেই। তো ওদেরকে আমি লিংক দিয়ে দিব, ওরা রাতে থাকবে। আর সিবিএমসিবির স্টুডেন্ট যারা আছে, তোমরা যারা আছো, এরা সরাসরি যদি থাকতে চাও, সরাসরি থাকলে সুবিধা হলো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারলাম। আর লাইভে তো হচ্ছে কোশ্চেনের মানে বিষয়টা থাকে না। হ্যাঁ, তো এইভাবে ইয়ে করো আর কি, যারা যারা থাকতে চায় থাকবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।